খুলুমখা হামবাই নমস্কার। মঞ্চে উপস্থিত আমাদের ত্রিপুরা সরকারের মাননীয় ট্রাইবেল ওয়েলফেয়ারের মন্ত্রী শ্রী রামপদ জমাতিয়াজি, উপস্থিত আমাদের ইস্ট ত্রিপুরা কনস্টিটিউয়েন্সি মাননীয় সাংসদ শ্রী রেবতী ত্রিপুরা, উপস্থিত আছেন আমাদের বিধায়ক শ্রী শঙ্কর রায় মহোদয়, উপস্থিত আছেন আমাদের আরেকজন মাননীয় বিধায়ক শ্রী বিপ্লব ঘোষ মহোদয়, এবং যার উদ্যোগে এখানে আজকের এই যে অনুষ্ঠান, এই এলাকার জনপ্রিয় বিধায়ক শ্রী প্রমোদ রিয়াং মহোদয়, উপস্থিত আছেন আমাদের এমডিসি শ্রী সঞ্জীব রিয়াং মহোদয়, তাছাড়া জনজাতি মোর্চার মাননীয় স্টেট প্রেসিডেন্ট শ্রী বিকাশ দেববর্মা মহোদয় উপস্থিত আছেন, এবং মন্ডল প্রেসিডেন্ট শান্তিবাজারে শ্রী শ্যামলাল দেবনাথ মহোদয় উপস্থিত আছেন। আরো দুজন উপস্থিত ছিলেন, কিন্তু ওনার একটা মিটিং থাকাতে ফণিদা আর রতনবাবু চলে গেছেন। আর আমার সামনে সমস্ত এই অত্র এলাকার এবং শান্তিবাজারের সমস্ত মাই বোনদের আমি হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। আজকে সত্যিকারের অর্থে আমরা কিন্তু একটা আনন্দময় পরিবেশে মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুরের 114তম জন্মদিবস আমরা পালন করছি, এবং এর জন্য এখানে ওনার যে মূর্তির আনুষ্ঠানিক আবরণ উন্মোচন হলো এত সুন্দরভাবে, এবং বিশেষ করে আমার মেয়েরা এখানে যে সাংস্কৃতিক অনুষ্ঠান, গান এবং নৃত্যের মাধ্যমে এই আনন্দময় পরিবেশটাকে একটা সুন্দর করে তুলল, এর জন্য অবশ্যই ওনারা ধন্যবাদের পাত্র। আমরা একটু আগে রেবতীবাবু থেকে শুরু করে আমাদের মাননীয় মন্ত্রী রামপদ জমাতিয়াজিও অনেক কিছু বললেন ওনার সম্পর্কে। প্রথম যে ত্রিপুরা রাজ্যে মাণিক্য ডাইনেস্টি শুরু হয়েছিল 1325 থেকে শুরু হয়েছিল, এবং 1350 অব্দি ওনার রাজত্বকাল চলেছিল, এবং ওনার কি নাম ছিল? রাজা রত্নমাণিক্য, প্রথম মহারাজ। আর লাস্ট যার আজকে আমরা জন্মদিন পালন করছি, ওনার নাম হচ্ছে বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুর। তো এতদিনের যে মাণিক্য ডাইনেস্টি, তাদেরকে বলা হয় যে জাতি জনজাতির মেলবন্ধনের মহারাজা। কিন্তু আমরা এত বছর ধরে আমরা কি দেখলাম, যারা 3 দশক 4 দশক ধরে এখানে রাজত্ব করেছেন, ওনাদের যাতে নেক্সট যে প্রজন্ম বা এতদিনের যে আমাদের যে প্রজন্ম, যারা আমরা এতদিন ত্রিপুরাতে বাস করেছি, তাদের ইতিহাস সম্পর্কে তাদেরকে না জানার জন্য কোন ভাষা করে রাখা হয়েছে। কিন্তু ভারতীয় জনতা পার্টি যখন 2018-তে এখানে প্রতিষ্ঠিত হয়, এবং যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি যে মার্গদর্শনে আমরা যারা ত্রিপুরার জন্য এতকাল ধরে জনতার জন্য কাজ করে গেছেন, তাদের সম্মান আমাদের পার্টির তরফ থেকে এবং আমাদের সরকারের তরফ থেকে আমরা যথাসাধ্য চেষ্টা করছি। এখনো অনেক কিছু করার বাকি আছে। আজকে গভর্নমেন্ট থেকে আমাদের অনেক প্রোগ্রাম আছে, আমাদের পার্টির থেকে অনেক প্রোগ্রাম আছে, যেটা কথা হয়েছিল ফণিদা বলছিলেন, প্রতিটা বুথ পর্যন্ত আমরা
ওনার জন্মদিনকে আমরা পালন করছি এবং আমাদের সরকার আজকের দিন কিন্তু ছুটি ঘোষণা করেছে। শুধু তাই না, এই জনজাতিদের সম্মান ফিরিয়ে দেওয়ার জন্য গড়িয়া পূজায় একদিন না দুদিন ছুটি ঘোষণা করেছে। সবাই আমরা জানি, যাতে আরো বেশি করে যাতে এই দিনটি পালন করা হয়। আমরা সর্বোত্তভাবে আমরা চেষ্টা করছি। আজকে এখানে এই যে রিক্সা দিয়ে আমাদের সব জায়গায় আমাদের গ্রহণ করা হয়, সেই যে যখনই যায় সারা ভারতবর্ষে এখন এই রিক্সার যে মাহাত্ম্য ত্রিপুরা সম্পর্কে সব জায়গায় কিন্তু এখন আমাদের জনজাতি বোনদের দ্বারা বা ভাইদের দ্বারা যে এটা প্রস্তুত হচ্ছে, সব জায়গায় কিন্তু তার একটা ইন্টারন্যাশনালি তার অ্যাকসেপ্টেন্স এসে গেছে। আগে কোনোদিন আমি দেখিনি এই রিক্সা দিয়ে, আমারও তো বয়স কম হয়নি, কোথাও যারা এই ধরনের যারা রাজত্ব করে গেছে তাদের এইভাবে সম্বর্ধনায় অনুষ্ঠান হোক আর প্রাতিষ্ঠানিকভাবে ওনাদেরকে মঞ্চে ওনাদের গলায় পরিয়ে দেওয়া, সে কিন্তু আমরা কোনোদিন দেখিনি। আমি ভারতীয় জনতা পার্টিতে জয়েন করার পর থেকে আমি এটা দেখছি। আমরা মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুরের উনার যে কর্মকাণ্ড, মানুষের জন্য কাজ করার বিষয়ে এখানে রেবতী বাবু এবং আমার মাননীয় মন্ত্রী এখানে উনি অনেক কিছু বলেছেন। আমি দু চারটি কথা বলবো, বেশি কিছু বলবো না। আমরা এই যে মানিক্য ডাইনেস্টি আমরা বলেছি, এর মধ্যে আমরা বীরচন্দ্র লাইব্রেরি, আপনারা সবাই জানেন ত্রিপুরার আগরতলার মধ্যে অবস্থিত বীরচন্দ্র লাইব্রেরি। মহারাজা ছিলেন বীরচন্দ্র মানিক্য বাহাদুর। মহারাজা রাধাকিশোর মানিক্য বাহাদুর, যেটা আমরা রাধাকিশোরপুর, আমরা আরকিপুর, আমরা সবাই জানি। আর বীরেন্দ্র কিশোর মানিক্য বাহাদুর, উনি ছিলেন আমাদের বীরেন্দ্র কিশোর মানিক্য বাহাদুরের পিতা। এবং 16 বছর বয়স যখন ওনার, 16 ইয়ার্স, তখন এই বীরেন্দ্র কিশোর মানিক্যের মৃত্যু হয়। যেহেতু কম বয়স, এই বয়সে রাজকর্মের দায়িত্ব ওনাকে দেওয়া হয়নি, এর জন্য একটা ওই সময় শাসন পরিষদ একটা গঠন করা হয়। পরে 1928 সালে 29শে জানুয়ারি ওনাকে আনুষ্ঠানিকভাবে যখন উনি হওয়ার যোগ্যতা অর্জন করলেন, বয়সের দিক দিয়ে ওনাকে ত্রিপুরার শাসন পরিচালনার দায়িত্ব দেওয়া হয়। কিন্তু আপনারা শুনে আশ্চর্য হবেন যে মাত্র অল্প সময়ের মধ্যে, অল্প সময়ের জন্য উনি রাজত্ব করেন, কিন্তু যেসব কীর্তি উনি রেখে গেছেন সেটা আজকের তারিখে বলা ভাবিল। 39 বছর বয়স পর্যন্ত উনি রাজত্ব করেছেন, মাত্র 39 বছর। আর আমরা এত বছর হয়েছি, বা যারা আগে রাজত্ব করেছে অনেক বছর হয়েছে, কিন্তু সেই কীর্তি কিন্তু এখানে স্থাপন করতে পারি না। 1947 খ্রিস্টাব্দের 17ই মে ওনার মৃত্যু হয়। তারপরে ত্রিপুরা রাজ্যকে ভারতে যুক্ত করার বিষয়টা আমরা সবাই জানি, এবং সেটা ভারতের সাথে যুক্ত হয় ত্রিপুরা। উনি এখানে আমাদের যে বুদ্ধ মন্দির আছে আগরতলা শহরে, উনি নিজে একজন হিন্দু রাজা হয়েও এই ধরনের কীর্তি উনি রেখেছেন। এই বুদ্ধ মন্দির, যেটা উনার সময়, উনার মার্গদর্শনে সেই বুদ্ধ মন্দিরও স্থাপিত হয় বেলবন বিহারে 1946 খ্রিস্টাব্দে। আমরা মেলাগড়ের নির্মল দেখতে যাই এখন। আগের সরকার বলতো মহারাজারা নাকি কিছুই করেনি, এখনো নির্মল দেখার জন্য বাইরের থেকে পর্যটকরা আসে। উনার সময়কালে এই প্রাসাদটি অত্যন্ত আকর্ষণীয় পর্যটন কেন্দ্র হিসাবে মানুষ বাইরের থেকে আসে, এবং উনার সময় সেটা প্রতিষ্ঠিত হয়। আপনারা শুনে খুশি হবেন, অত্যন্ত সংস্কৃতি প্রেমী ব্যক্তি ছিলেন উনি, সৃজনশীল ব্যক্তি ছিলেন। এখানে যারা গায়ক গায়িকারা আছে হয়তো বা জানেন না, অনেকে উনি গান কবিতাও তিনি রচনা করে গেছেন। আমি আজকে আমার সকালবেলার যে
স্টেট অফিসে ওনার প্রতি শ্রদ্ধা জানিয়ে আজকের যে আমাদের ওনার জন্মদিন আমরা পালন করেছি, সেখানেও আমি আমার একজন আধিকারিককে আমি বলেছি যেন লাইব্রেরিতে ওনার যেসব কবিতা এবং ওনার যেসব লেখা সেই বিষয়গুলো যেন ইবুক তৈরি করে সেখানে রক্ষণাবেক্ষণ করে, যাতে নেক্সট জেনারেশন ওনার সম্পর্কে জানতে পারে। আমরা যে কথাটা আমরা বলেছিলাম একটু আগে, সবকা সাথ সবকা বিকাশ আর বিশ্বাস আর তার প্রয়াস, সেটা কিন্তু তৎকালীন সময়ে ওনার মধ্যে আমরা দেখেছি। 1941 খ্রিস্টাব্দে রায়পুরে, অর্থাৎ ঢাকা জেলার রায়পুরে একটা সাম্প্রদায়িক দাঙ্গা হয়। তো বহু হিন্দু ত্রিপুরাতে এসে বসবাস করে এবং উনি দরজা খুলে দেন। রায়টের কথা, এই 47 সনের কথা বাদ দিন, এর আগের কথা বলতে জনমুখী যে ভাব, মানুষের প্রতি মানুষের যে সম্মান দেওয়া, মানুষকে মানুষ হিসেবে ভাবা, এই মহারাজার মধ্যে আমরা দেখেছি এবং আমরা ওনার যে মার্গদর্শন সেইভাবে আমরা চলতে চাই। মানুষের জন্য সেই ভাবনা চিন্তা নিয়ে আমরা এই আমার ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা, আমাদের ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরার যে স্লোগান আমরা দিয়েছি, সেইভাবে আমরা জাতি জনজাতির যে সুদৃঢ় যে আমরা মেলবন্ধন, ইউনিটি ইন ডাইভার্সিটি, সেটা আমরা প্রতিষ্ঠিত করতে চাই। এবং আজকের দিনে আমাদের উচিত সেই প্রতিজ্ঞাবদ্ধ হওয়া, সব মানুষের মধ্যে কোনো রকম বিবেকগামী যেসব শক্তিগুলো আছে তাদের বিরুদ্ধে সোচ্চার হওয়া এবং আমরা একসাথে সামনের দিকে এগিয়ে যাব। উনি এই কথা আমরা একটু আগে বিষয়ে আলোচনা হয়েছে যে ওনার যে সুদূর প্রসারী যে চিন্তাধারা, কৃষি, শিক্ষা, স্বাস্থ্য এবং যোগাযোগের যে বিকাশ, সেই লক্ষ্যে উনি সবসময় কাজ করে গেছেন। এবং যে কারণে আগরতলা শহরে এবং বিভিন্ন জায়গায় ওনার যে যোগাযোগ ব্যবস্থা বা যে স্ট্রেইট রাস্তা আপনি দেখবেন আগরতলা শহরে, ওনার যে প্রাসাদ, সেই প্রাসাদ থেকে গুলবাজারে স্ট্রেইট ওখান থেকে দেখা যায় স্ট্রেইট রাস্তা। এখানে আপনারা অনেকে জানেন না, আজকে যদি আমি উদয়পুর আমরা বলি কত কিলোমিটার, তো বলছে 50 কিলোমিটার। তো 50 কিলোমিটার হলে তার তো একটা জায়গা থাকবে, কোথা থেকে শুরু হয়েছে। শান্তির বাজারের দূরত্ব কত, 70 কিলোমিটার। তো কোথা থেকে শুরু হয়েছে এটা জানা দরকার। তো এর মধ্যে আজকে আমি একটা ঘোষণা দেবো, আমি বলবো না এটা এখন আজকে সন্ধ্যার দিকে। সেটা হচ্ছে আমাদের যে বাড়ি, অরিজিনাল বাড়ি মসজিদপট্টি শান্তিপাড়াতে, সেটা ঢুকতে একটা আইল্যান্ড দেখবেন, কামারচুমনির বরাবরই এই ধরনের একটা আইল্যান্ড আছে, নাম গোত্রহীন আইল্যান্ড। তা আমাদের যখন বলা তোমার বাড়ি কোথায়, আমরা বললাম কামারচুমনির পাশে। এটা কিন্তু নাম গোত্রহীন, কিন্তু ওখানে এখনো মাইল ফলক আছে, 0, আগরতলা 0, আগরতলা 0। এখান থেকে সব ধর্মনগর কত, 130 কিলোমিটার। তো শুরু হয়েছে এখান থেকে, অনেকে জানা নেই, এখনো সে মাইল ফলকটা ওখানে আছে। সবার অবগতির জন্য আমি জানাচ্ছি। এর জন্য একটা কিছু আমি ডিক্লেয়ার করবো, এখন আমি বলছি না এটা। তো এই ধরনের মানসিকতা তৎকালীন সময়ে, বিশেষ করে এই মহারাজার লাস্ট ডাইনেস্টি, ওনার যে চিন্তাধারা, সিঙ্গারবিল এয়ারপোর্ট, ওয়ান অফ দ্য ওল্ডেস্ট বলবো সিঙ্গারবিল। আমরা কোথায় যাবি, সিঙ্গারবিল এয়ারপোর্ট, আমি সিঙ্গারবিল অনেকে এখানে জানে না। এখন যেটাকে আমরা মহারাজা বিবেকানন্দের নামে আমরা, মোদীজি এসে ওনার ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট ওনার নামে নাম উনি উদ্বোধন করে গেছেন। আমরা যথাযথ সম্মান দেওয়ার চেষ্টা করি। জনজাতিদের উন্নয়নে আমরা ভারতীয় জনতা পার্টি সরকার দিল্লিতে এবং এখানে সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে আমাদের বর্তমান রাষ্ট্রপতি এই দ্রৌপদী মুর্মুকে, একজন মহিলাদের সশক্তিকরণের কথা আমরা বলি। 33% আমরা বলছি যে রিজার্ভেশন অমিত শাহ দিয়ে ঘোষণা করেছে এবং ওনাকে রাষ্ট্রপতি পদে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির মার্গদর্শনে সেটা সম্ভব হয়েছে। আমাদের সরকার এখানে এসে বিভিন্ন জায়গায় স্কুল থেকে আরম্ভ করে জনজাতিদের হোস্টেলের ফেসিলিটিস থেকে আরম্ভ করে রেস্ট হাউস ফেসিলিটিস থেকে শুরু করে সব দিকে আমরা চেষ্টা করছি ওদের কৃষ্টি সংস্কৃতি যেন বজায় থাকে। বিভিন্ন জায়গায় লেবু চড়াই আমরা
ওখানে একটা ইনস্টিটিউশন করছি। আমরা চাইছি যে 19টা যে জনজাতি ট্রাইবেল আমাদের জনজাতি যে আছে তাদের সমস্ত কৃষ্টি সংস্কৃতি আমরা যাতে জানতে পারি, নেক্সট জেনারেশন জানতে পারি। আপনারা সবাই জানেন যে আমরা এবিসিতে 28টা সিট আছে আমাদের। এখান থেকে আমাদের সরকার ডিসিশন নিয়ে 50টা করার জন্য আমরা দিল্লিতে পাঠিয়েছি। স্ট্যান্ডিং কমিটি এখন ওখানে আছে। ওটা 50টা কেন আমরা করলাম? কারণ সাব ট্রাইবস অনেকগুলো আছে আমাদের জনজাতিদের মধ্যে, তাদের যাতে এডিসি এলাকার মধ্যে তাদের রিপ্রেজেন্টেশন থাকে। অনেকে এক্সটিংক্ট হয়ে যাচ্ছে, অনেক জনজাতি এক্সটিংক্ট হয়ে যাচ্ছে। এখানে আপনারা জানেন যে ডাউলং কমিউনিটি, আমি যখন প্রথম এমপি হয়ে রাজ্যসভায় গেলাম, প্রথম দিন আমি শপথ নিলাম, দ্বিতীয় দিন আমাকে বলা হলো যে আপনাকে ডাউলং সম্প্রদায়ের সম্পর্কে আপনার একটা বিল আছে, সেই ডাউলং সম্প্রদায়ের সম্পর্কে আপনার বলতে হবে। আমি রেবতী বাবুকে ফোন করলাম, আরে 1 ঘন্টা আমাকে সময় দিয়েছে, এটার বিষয়ে আমি কিছু জানি না। তো রাজ্যসভা হচ্ছে ফাইনাল, লোকসভার মধ্যে অলরেডি এটা পাস করে রাজ্যসভাতে বিল আকার পাস করে। তো সেখানে আমি এই ডাউলং যে আমাদের কমিউনিটি আছে তাকে স্বীকৃতি দেওয়া হতো না ট্রাইবেল হিসাবে, সেখানে আমি আমার বক্তব্য রাখলাম এবং সেদিনই কিন্তু বিল পাস হয়ে যায়। তো আমরা সবসময় চেষ্টা করছি আরো অনেক আসবে, অনেক যেসব কমিউনিটি আছে তাদের যাতে সম্মান দেওয়া যায় সেই ব্যবস্থা নিশ্চয়ই আমরা করব। আজকে বিভিন্ন জায়গায় এডুকেশন ডিপার্টমেন্টে যারা ড্রপ আউট, বিশেষ করে আমি দেখেছি ড্রপ আউটের পার্সেন্টেজ আমাদের জনজাতির যে ছোট ছোট ছেলে মেয়েদের মধ্যে বেশি, অনেকাংশে অন্যান্য যেসব কমিউনিটি আছে তার থেকে বেশি। তাদেরকে আবার কিভাবে বিদ্যালয়ে ফেরানো যায় তারও আমরা একটা এডুকেশন ডিপার্টমেন্ট থেকে প্রকল্প নিয়েছি। আর্থিকভাবে আমরা সাহায্য করছি যাতে ওনারা গিয়ে জনজাতিরা ভালোভাবে ভালো জায়গায় পড়াশোনা করতে পারে।